আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে। সামরিক ক্ষমতায় দ্রুত এগোচ্ছে মুসলিম দেশগুলো, বাড়ছে উত্তেজনা। পাকিস্তানের নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান সহ ৪৫ দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা। ইরানের অবরোধ প্রত্যাহার করা হবে না, সাফ জানিয়ে দিলেন বাইডেন। এবং আমিরাত নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার শঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভূরাজনীতিতে প্রভাব বলয় বাড়ানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে সামরিক সামর্থ্য। যার সামরিক শক্তি যত বেশি তত বেশি সে সমীহ পাওয়ার যোগ্য। যোগ্যতার এই মাপকাঠিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে মুসলিম দেশগুলো। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার সম্প্রতি যে র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে মুসলিম দেশগুলোর বেশ অগ্রগতি দেখা গেছে। র্যাঙ্কিংয়ে থাকা 15টি মুসলিম দেশ তাদের অবস্থানের উন্নতি করেছে। সম্প্রতি প্রকাশিত ওই র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর মধ্যে সবার উপরে অবস্থান করছে পাকিস্তান। অর্থনৈতিক সংকটের পরও সামরিক খাতে পাকিস্তানের এই উন্নতি অবাক করার মতো। ধীরে ধীরে সমরাস্ত্র শিল্পে আমদানি নির্ভরতা কমানোর পথে হাঁটছে দেশটি। র্যাঙ্কিংয়ে 15 থেকে 10 নম্বরে উঠে এসেছে পাকিস্তান। দেশটি পিছনে ফেলেছে ইসরায়েল, কানাডা, ইরান ও ইন্দোনেশিয়াকে। র্যাঙ্কিংয়ে উন্নতি করা দ্বিতীয় মুসলিম দেশ আলজেরিয়া। উত্তর আফ্রিকা দেশটি গত বছর ছিল তালিকার 28 নম্বরে। এবার তারা এক ধাপ এগিয়েছে। আলজেরিয়ার বর্তমান প্রতিরক্ষা বাজেটের আকার 1040 কোটি মার্কিন ডলার। দেশটি অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রীর প্রধান সরবরাহকারী মস্কো। তাদের অস্ত্র ভাণ্ডারের 95% রাশিয়ার তৈরি। র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছে সংযুক্ত আরব আমিরাত। 45 থেকে 36 নম্বরে উঠে এসেছে উপসাগরীয় আরব দেশটি। গত এক দশক ধরে আরব আমিরাত সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সেই চেষ্টারই ফল পেয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের পর উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো 57 থেকে উঠে এসেছে 53 নম্বরে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়ানোর কাজে বিপুল বিনিয়োগ করেছে দেশটি। দেশটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা লকহিড মার্টিনের সঙ্গে $9 বিলিয়ন চুক্তি করে। লিবিয়াও এগিয়ে যাচ্ছে সামরিক শক্তিতে। দেশটিতে অনেক বছর ধরে গৃহযুদ্ধ চললেও ত্রিপলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার উন্নতি করেছে সামরিক শক্তিতে। এজন্য অবশ্য দেশটি ঋণী তুরস্কের কাছে। তুরস্ক লিবিয়ার গৃহযুদ্ধে সরকারের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন রকম সহযোগিতা করেছে। র্যাঙ্কিংয়ে লিবিয়া 80 থেকে 1 লাফে উঠে এসেছে 70 নম্বরে। বড় ধরনের অগ্রগতি হয়েছে কুয়েতেরও। গত বছর দেশটি ছিল 85 নম্বরে। 2021 সালে তারা জায়গা করে নিয়েছে 71 নম্বরে। এছাড়া উন্নতি করেছে ওমান, তিউনিসিয়া, আফগানিস্তান, কাতার, নাইজেরিয়া, কিরগিজস্তান, আলবেনিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা। এদিকে আগামী 11 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নৌমহড়ার আয়োজন করেছে পাকিস্তান। আমান 21 নামের এই নৌমহড়ার অংশ নেবে 45টি দেশ। এর মধ্যে রয়েছে ইরানও। বন্দরনগরী করাচির উপকূলে এই নৌমহড়া উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের নৌবাহিনী। অংশগ্রহণ করতে যাওয়া 45টি দেশের মধ্যে কয়েকটি দেশ তাদের যুদ্ধজাহাজ সহ এই নৌমহড়ায় যোগ দিবে এবং কয়েকটি দেশ শুধু প্রতিনিধি দল পাঠাবে বলে পাকিস্তানি নৌবাহিনী জানিয়েছে। পাসপোর্টে জানায় পাকিস্তানের নৌবাহিনী 2007 সাল থেকে এই আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে। 2019 সালের মহড়ায় ইরানকে আমন্ত্রণ জানায় পাকিস্তানি নৌবাহিনী। খবরে বলা হয়েছে পাকিস্তানে ওই নৌমহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশে নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে এই মহড়া সমুদ্রগামী জাহাজ ও নৌরুটের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তুর্কি প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তার মাধ্যমে তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে তুর্কি ফার্স্ট লেডির কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ায় এই সংকটের একমাত্র সমাধান বলে মনে করে তার দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মোস্তফা ওসমান তোরান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর বিনিময় হয়। সে কথা উল্লেখ করে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীতে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার যে আগ্রহ দেখিয়েছেন তা জেনেও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে নৌবাহিনীর জাহাজ মেরামত করে দেওয়ায় তুর্কি সরকারকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎকালে তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সেদেশের অনেক ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠন। তুরস্কের একটি ব্যবসায়ী সংগঠন বাংলাদেশের এলপিজি সেক্টরে $100 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বলেও জানান তিনি। তুরস্কের সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কের নামে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম রাখায় এ সময় কৃতজ্ঞতাও প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। আমিরাত মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। কাতারের সঙ্গে সৌদি মিত্রদের পুনর্মিলন কি শুধুই আনুষ্ঠানিকতা ছিল? এই সম্পর্ক কি ফের ভাঙনের মুখে পড়ছে? দোহার বিরুদ্ধে আবুধাবির এক গোপন তৎপরতা ঘিরে এমন প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, কাতারের উপর গোয়েন্দা তৎপরতা চালানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক গঠন করেছে মর্মে সংবাদ প্রকাশের পর মধ্যপ্রাচ্যে ফের অস্থিতিশীলতার আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের বিভেদ ভুলে গত 5 জানুয়ারি কাতারের সঙ্গে পুনর্মিলন চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে 2017 সালে দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদির নেতৃত্বাধীন দেশগুলো। অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করছিল কাতার। সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য কাতারকে যে শর্ত দিয়েছিল সৌদি মিত্ররা, তার মধ্যে ছিল তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আল জাজিরা টেলিভিশন বন্ধ করতে হবে এবং মিশরের মুসলিম ব্রাদারহুডকে অর্থায়ন বন্ধ করতে হবে। কিন্তু এর কোনোটি মানতে রাজি ছিল না কাতার। তুরস্ক ও ইরানের সার্বিক সহায়তার কারণে 4 দেশের অবরোধ দৃশ্যত কোনো ফল দেয়নি। এরপর বৈশ্বিক রাজনীতির কাছে নতি স্বীকার করে বিনা শর্তে কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় দেশগুলো। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাত প্রথমে রাজি না থাকলেও সৌদি আরবে চাপে তারা কাতারের সঙ্গে আলিঙ্গনে বাধ্য হয়। এখন কাতারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা তাদের পুনঃপ্রতিষ্ঠিত সেই সম্পর্কে ফাটল ধরাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, আমিরাতের এই স্পাই নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক সদস্যরাও। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংবাদ মাধ্যম বলেছে, সন্ত্রাসবাদে কাতারের অর্থায়ন এবং মুসলিম ব্রাদারহুড গ্রুপের জন্য তহবিল গঠন নিয়ে অভিযোগ প্রমাণ করা এই হ্যাকিং নেটওয়ার্কের লক্ষ্য। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী স্পাই নেটওয়ার্কের সদস্যদের বিপুল পরিমাণে মাসিক বেতন দিচ্ছে আবুধাবি সরকার। নেটওয়ার্কের সাবেক এক সদস্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ওয়াশিংটনের একটি মিত্র সরকারের পক্ষে কাজ করার নামে দ্বিগুণ অর্থের অফার দিয়ে আমাদের বিভ্রান্ত করা হয়। এই প্রতিবেদন নিয়ে আরব আমিরাত সরকারের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। সবশেষ জানিয়ে দিচ্ছি ইরান বাইডেন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 2015 সালের পরমাণু চুক্তির শর্তগুলো না মানা পর্যন্ত তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলবেন না। রোববার সিবিএস নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে বাইডেন এমন বক্তব্য রাখেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকা যদি আগে তাদের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবেই তেহরান চুক্তিতে ফিরবে। 2015 সালের চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। তার পরিবর্তে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য 2018 সালের এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে পুনরায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল, যার কারণে ইরান তাদের বেশ কয়েকটি প্রতিশ্রুতির ব্যত্যয় করে। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে চলছে এবং বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এই সমৃদ্ধ ইউরেনিয়াম রিঅ্যাক্টর জ্বালানি তৈরির কাজে ব্যবহৃত হতে পারে, তবে এই একই জিনিস পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার হয়। কেন পরমাণু চুক্তি ভেঙে গেল? 2015 সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের সাথে ইরানের একটি পরমাণু চুক্তি হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল। এর বিনিময়ে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়। তবে ট্রাম্প ইরানকে নতুন একটি চুক্তিতে আসার জন্য আলোচনা করতে চাপ দেয় এবং এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ট্রাম্প তেহরানের পরমাণু কর্মসূচির উপর অনির্দিষ্টকালের জন্য নজরদারি রাখতে চেয়েছিলেন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদনও থামিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে। 2019 সালের জুলাইয়ে এটি সমৃদ্ধ ইউরেনিয়ামের শুদ্ধতার মাত্রা 3.67%-এর চেয়ে বাড়িয়ে চুক্তির লঙ্ঘন করেছে এবং এই বছরের জানুয়ারিতে ঘোষণা করেছে যে তারা 20% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে। অস্ত্র তৈরি করতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেছিলেন যে তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেবেন কিনা। বাইডেন এক কথায় জবাব দিয়েছেন, না,
এদিকে আলী খামেনি বলেছেন যে এই চুক্তির আওতায় ইরানকে সব শর্তে ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে সমস্ত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। ইরানের রাষ্ট্রীয় টিভি রোববার এ সংক্রান্ত খবর প্রচার করেছে। আমরা তাদের সবকিছু মূল্যায়ন করব এবং আমরা যদি দেখি যে তারা এই বিষয়ে বিশ্বস্ততার সাথে কাজ করছে তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতিতে ফিরে যাব। তিনি আরও বলেন, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, যা বদলাবে না এবং সমস্ত ইরানি কর্মকর্তারা এ বিষয়ে একমত পোষণ করেছেন। বাইডেন আর কি বললেন? প্রেসিডেন্ট বাইডেন সিবিএসের সাথে ওই সাক্ষাৎকারে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বেইজিংয়ের সাথে ওয়াশিংটনের সরাসরি দ্বন্দ্বের দিকে যাওয়ার কোনো কারণ নেই, তবে বৈশ্বিক অর্থনীতিতে দুটি দেশই চূড়ান্ত প্রতিযোগিতায় লিপ্ত হবে। বাইডেন বলেছেন যে তিনি গত মাসে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার কোনো কথা হয়নি এবং তিনি বেইজিংয়ের প্রতি নিজের অবস্থান পরিবর্তন করেননি। তিনি খুব বুদ্ধিমান, তিনি খুব কঠোর। বাইডেন সে সম্পর্কে বলেছেন, তার অস্থিমজ্জার কোথাও গণতন্ত্রের প্রথম অক্ষরটিও নেই।